ইন্ডিপেন্ডেন্ট সংবাদের প্রধান শিরোনামগুলো শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি শাফাতিন ফরিদ। করোনা টিকা দ্বিতীয় ডোজ নিয়ে সংকট দেখা দিয়েছে বিভাগীয় শহর চট্টগ্রাম, সিলেট ও বরিশালে। এ অবস্থায় স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগে পড়েছেন প্রথম ডোজের টিকাগ্রহী তারা। কবে নাগাদ টিকার পরবর্তী ডোজ দেয়া হবে তাও বলতে পারছেন না স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রতিদিন টিকা দেয়া হতো ২,০০০ মানুষকে, কিন্তু গেল দুদিন ধরে সেখানে টিকা পাচ্ছেন মাত্র ১০০ জন। নির্ধারিত সময়ে টিকা নিতে এসে ফিরে যাচ্ছেন অনেকে। ৩ বার আসছে এই পর্যন্ত, একবারও আমার এসএমএস যাইতেছে না এবং দিতে পারতেছে না। ভয়টা হয়েছে যে আমরা একটা মেরে ফেলছি, এখন দ্বিতীয়টা তো ডেট চলে গেছে, পরবর্তী কোনো অসুবিধা হবে কিনা। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দ্বিতীয় ডোজের মজুদ ফুরিয়ে যাওয়ায় অনেক কেন্দ্রে বন্ধ রয়েছে কার্যক্রম। চট্টগ্রামে মজুদ ৯,০০০ টিকা এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। এই অবস্থায় প্রায় ১,১৫,০০০ মানুষের নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ টিকা দেয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। আমরা সবাইকে আশ্বস্ত করছি, সরকারের উচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা চলতেছে যে ভ্যাকসিন আবার আনার জন্য, এবং ভ্যাকসিন পৌঁছানো মাত্রই আমরা এই দ্বিতীয় ডোজ যারা পাচ্ছেন না তারা প্রাধিকার ভিত্তিতে আগে তারা ভ্যাকসিন পাবে। সিলেটে টিকার প্রথম ডোজ নিয়েছেন ১,১৪,০১১ জন। এর মধ্যে ১৫,০০০ মানুষ দ্বিতীয় ডোজ টিকা পাওয়ার আগেই মজুদ শেষ। আমাদের টিকার মজুদ নেই এবং আমরা এখন আপাতত টিকাদান কার্যক্রমটা আপাতত সরকারের নির্দেশনা অনুসারে স্থগিত রেখেছি। বরিশালে দ্বিতীয় ডোজ টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন প্রায় ৭০,০০০ মানুষ। আমাদের কাছে যে ভ্যাকসিন আছে আগামী ১০ কর্মদিবসের মধ্যেই সেটি শেষ হয়ে যাবে। তার পরবর্তীতে অবশ্যই যখন ভ্যাকসিন পাওয়া সাপেক্ষে আবার আমাদের এই কার্যক্রম চালু থাকবে। সেরাম ইনস্টিটিউট থেকে সময়মতো টিকা সরবরাহ না করায় দ্বিতীয় ডোজ টিকা নিয়ে সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখে দ্রুত টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে খুলনায় উপজেলা পর্যায়ে করোনার দ্বিতীয় ডোজের টিকা এরই মধ্যে শেষ হয়ে গেছে, আর মহানগরীতে যে টিকা আছে তা ২ থেকে ৩ দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এ অবস্থায় প্রায় ৫০,০০০ মানুষ দ্বিতীয় ডোজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে আরও জানাতে এবার খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, এখন পর্যন্ত খুলনায় কতজন মানুষ দ্বিতীয় ডোজের টিকা পাননি, আর এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? খুলনাতে করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত খুলনাতে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন ১,৭৫,৯৫৭ জন, আর সেখানে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১,২৩,৫০৯ জন। অতএব ৫০,০০০-এর মতন মানুষ তাদের করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া এখন পর্যন্ত বাকি। তবে এর মধ্যে আমরা গতকাল সিভিল সার্জন জানিয়েছেন যে গত পরশুদিন থেকে, অতএব গত বুধবার থেকে খুলনার যে ৯টি উপজেলা রয়েছে এই ৯টি উপজেলাতে আপনার করোনার যে দ্বিতীয় ডোজ করোনার টিকা দেওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রমটি ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে, কারণ করোনার দ্বিতীয় ডোজের টিকা শেষ হয়ে যাওয়ার কারণে। আর খুলনা মহানগরীতে এখনও পর্যন্ত করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে এবং তিনি বলছেন যে ৩,০০০-এর অধিক করোনা দ্বিতীয় ডোজের টিকা খুলনা মহানগরীতে এখনও পর্যন্ত রয়েছে, এবং যা দিয়ে আগামী ২-৩ দিন এই খুলনা মহানগরীতে করোনা দ্বিতীয় ডোজের টিকা দেওয়া যাবে। এবং এরপরে প্রায় ১,০০,০০০ মানুষ তাদের আসলে করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া নিয়ে কিন্তু তারা আসলে সংশয় রয়েছেন। তবে সিভিল সার্জন আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই করোনার দ্বিতীয় ডোজের টিকার ব্যাপারে যারা দিতে পারবেন না, সেই ব্যাপারে মন্ত্রণালয় থেকে আসলে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুযায়ী তারা পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন, এবং পরবর্তী আসলে টিকার যোগান না পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত আসলে তারা বলতে পারছেন না যে কবে নাগাদ এই যে ১,০০,০০০ মানুষ তারা করোনার দ্বিতীয় ডোজের টিকা দিবেন, বা অন্য কোনো টিকা আসলে সেক্ষেত্রে তারা কিভাবে টিকা দিবেন সে বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যারা এখন পর্যন্ত করোনার প্রথম ডোজ নেওয়ার পরে দ্বিতীয় ডোজ নিতে পারেননি তারাও অনেকটা চিন্তিত রয়েছেন, এবং তারা আশা করছেন যে খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে তাদের জন্য টিকার ব্যবস্থা করা হবে, অথবা তাদের জন্য কোনো না কোনো নির্দেশনা দেওয়া হবে, এবং সেই নির্দেশনা পাওয়ার পরপরই তারাও আসলে টিকা নিতে পারবেন কিনা, বা নতুন করে তাদেরকে চীন থেকে আগত বা অন্য জায়গা থেকে আগত টিকা নিতে হবে কিনা সে বিষয়ে আসলে তারা সিদ্ধান্ত পাওয়ার জন্য আসলে আশাবাদ ব্যক্ত করেছেন। করোনা দ্বিতীয় ডোজের টিকা প্রসঙ্গে খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।
ভারতের সেরাম থেকে অক্সফোর্ডের টিকা না এলে সংকটে পড়বে ঢাকা। এখন হাতে থাকা 12 লাখ টিকা 7 থেকে 10 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এ পর্যন্ত করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২,৪৮,৮২৯ জন মানুষ। এর মধ্যে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ৫৮,১৯,৯১২ জনকে। এরপরই সরবরাহের সংকটের কারণে প্রথম ডোজের টিকাদান বন্ধ করার পর এখন পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে ৩৯ লাখেরও বেশি মানুষ। সেরাম থেকে আনা ১,২,০০,০০,০০ ডোজ টিকার মধ্যে অবশিষ্ট আছে মাত্র ১২ লাখ, যা দিয়ে ৭ থেকে ১০ দিন চলতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। কিছু কিছু কেন্দ্রে মজুদ থাকা টিকা দিয়ে চাহিদা মেটাতে পারলেও অনেক কেন্দ্রই পড়ছে টিকা সংকটে। আমরা এখন সেকেন্ড ডোজ দিয়ে যাচ্ছি। আমাদের এখানে ১২,৩৯৫ দিয়েছি প্রথম ডোজ, সেকেন্ড ডোজ আমরা ১০,৫৫৫ দিয়েছি। তো আমাদের ঘাটতি হয়তো ১,০০০-এর মতো থাকতে পারে। বর্তমান অলরেডি ৪২,০০০ দিয়ে ফেলেছি সেকেন্ড ডোজ, এই প্রথম ডোজ যারা নিয়েছেন, আর বাদ বাকি যেটুকু আছে সেটুকু পরিমাণ টিকাও আমাদেরকে ইতিমধ্যে দিয়ে রেখেছেন, আমরা তাদেরকে দিতে পারবো। শঙ্কা থাকার পরও টিকা পেয়ে স্বস্তি ছিল অনেকের কণ্ঠে। যে একটা টেনশন তৈরি হয়েছে তার মাঝেও আজকের দিনে আমি এসে টিকা পেয়েছি, আমার কাছে তো ব্যবস্থাপনাটা খুবই ভালো লেগেছে। টিকা পেয়েছি সময় মতো, আমাদের করোনাও হয়েছিল 1 মাস পরে আসতে বলেছে, আমরা হ্যাপি। টিকা নিয়ে চিন্তিত স্বাস্থ্য অধিদপ্তরও। প্রথম ডোজের টিকা পাওয়াদের দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে বলে জানিয়েছে তারা। যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যে টিকাটি আছে, যার যতখানি মজুদ আছে তার উপর নির্ভর করবে তারা কতদিন দিতে পারবে। কিন্তু আমাদের কাছে যে পরিমাণ মজুদ আছে তাতে সর্বোচ্চ 1 সপ্তাহ চলতে পারবে বলে আমাদের হিসাব। তবে এইটি প্রতিষ্ঠান ভেদে 1-2 দিন বেশি কম হতেই পারে। এদিকে যারা এখনো টিকা পাননি তাদের শঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রপ্তানিতে বাধা থাকলে অক্সফোর্ডের ১৫ লাখ ডোজ টিকা ভারতকে উপহার হিসেবে দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোন আলাপে এই প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এছাড়াও আগামী সপ্তাহ নাগাদ চীন থেকে টিকা কেনার বিষয়টিও চূড়ান্ত হবে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তির টিকা পেতে দেরি হওয়ায় বিপাকে আছেন অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিরা। এই অনিশ্চয়তা আছেন দেশের অন্তত ১৫ লাখ মানুষ। সেরাম রপ্তানি বন্ধের ঘোষণা দেয় এবার দিল্লির সহযোগিতা চেয়েছে ঢাকা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোন আলাপে পরিস্থিতি তুলে ধরে প্রয়োজনে ভারতকে টিকা উপহার দেওয়ার প্রস্তাব করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এক্সপোর্টে 12 থাকে, আপনি গিফট করেন, দেখেন ওই অ্যাভিনিউসটা পাবেন কিনা। আগে তো গিফট করেছেন, তো এইটা কোনো উনি বললেন যে আমি জানি আপনাদের অবস্থা, আর আপনি তো আমাদের অবস্থা আরো ভালো জানেন, ওনাদের অবস্থা খুব খারাপ। তাই বললাম তো আমার তো আরো অবস্থা খারাপ, আমার এই 15 লক্ষ লোক এরা যদি না পায় তো একটু তো ইউজলেস হয়ে যাবে। উনি বললেন আই আন্ডারস্ট্যান্ড। আমি বললাম কোনোভাবে চেষ্টা করেন। রাশিয়ার টিকা নিয়ে আলোচনা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবে চীন থেকে সিনোফার্মের টিকা কেনার বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে। রাশিয়ারটা এখনো পুরোপুরি হয় নাই, কারণ যে ডকুমেন্ট ওরা পাঠিয়েছিল আমাদের এখান থেকে পাঠানো হয়েছে, কিন্তু এখনো ওইটা ফাইনাল নেগোসিয়েশন হয়। তবে চায়নারটা মোটামুটি শুধু 2টা ডকুমেন্ট দরকার, একটা কালকে চলে গেছে। হোপফুলি এভরিথিং উইল বি সেটেল বাই দিস উইক। যুক্তরাষ্ট্রের অব্যবহৃত অক্সফোর্ডের টিকা বাংলাদেশকে দেবার অনুরোধ জানানো হলেও সেখান থেকে আনুষ্ঠানিক কোনো উত্তর আসেনি বলেও জানান মন্ত্রী। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৪৫৭ জন। শনাক্তের হার ৭.৫০। এদিকে দেশে করোনা সংক্রমণ এখন কিছুটা কম থাকলেও আগামী মাসে তা আবারও ঊর্ধ্বমুখী হতে পারে বলে শঙ্কা জানিয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশে ৪৮২টি ল্যাবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ১৯,৪৩৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,৪৫৭ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭.৫০%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭,৮৫,১৯৪ জনে। দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২৬ এবং নারী ১০ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ১২,২৮৪ জনের।
বিশেষজ্ঞ চিকিৎসকদের আশঙ্কা, ঈদে অবাধ যাতায়াতের প্রভাব পড়তে পারে আগামী মাসে। বড় শহরের মতো জেলা শহরগুলোতেও বাড়তে পারে সংক্রমণ। আগে হয়তো বা খালি ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর এখানেই বেশি হইতো, এখানে মানুষও বেশি, এখানে মানুষের মানে চলাচলও বেশি, সবকিছু বেশি, এখানে মানে হওয়ার সম্ভাবনা। কিন্তু এই যে সামনে এই মাসের শেষে বা জুন মাসের প্রথম দিকে যে হবে, সেইটা কিন্তু ওই শহরগুলোতেও হবে, কারণ শহরগুলোতে তো ঢাকা থেকে বহু লোকজন, লক্ষ লক্ষ লোকজন গেছে এবং তারা তো সংক্রমণটা সঙ্গে নিয়ে গেছে। সারা দেশে করোনায় নতুন করে সুস্থ হয়েছেন ১,৩৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ ৭,২৭,৫১০ জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোজিনার জামিনের অপেক্ষা বাড়ল। বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল শুনানির পর আদেশের জন্য রোববার দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ। এতে আরও 2 দিন কারাগারে থাকতে হচ্ছে প্রথম আলোর এই সাংবাদিককে। বৃহস্পতিবার সকাল থেকেই বিচারিক আদালতের প্রাঙ্গণে জড়ো হন রোজিনার স্বজন, সহকর্মী ও গণমাধ্যম কর্মীরা। 10টায় জামিন শুনানি হওয়ার কথা থাকলেও তা শুরু হয় বেলা 1:45-টায়। ভার্চুয়াল শুনানিতে রোজিনার আইনজীবী বলেন, মামলার এজাহারে উল্লেখ করা আলামতের সঙ্গে জব্দ তালিকার মিল নেই। সচিবালয় সংরক্ষিত এলাকার নয় বলে, গুপ্তচরবৃত্তির অভিযোগও এক্ষেত্রে প্রযোজ্য নয় বলে দাবি তার। যে ধারায় মামলা হয়েছে তা জামিনযোগ্য বলেও মনে করেন তিনি। জামিন পাওয়াটা তার প্রতি কোনো অনুগ্রহ নয়, জামিন পাওয়াটা তার প্রতি কোনো অনুকম্পা নয়, বরং জামিন পাওয়াটা হচ্ছে তার মৌলিক অধিকার, জামিন পাওয়াটা হচ্ছে তার আইনত অধিকার। রোজিনা ইসলামের দেহ থেকে কিংবা তার দখল থেকে কথিত মতে তিনি কোনো চুরি করেছেন কিনা এবং উদ্ধার হয়েছে কিনা, এটা হচ্ছে একটা আইনগত প্রশ্নবিদ্ধ বিষয়, যেহেতু এজাহার এবং জব্দ তালিকা তা সমর্থন করে না। তবে জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঘটনার দিন দায় স্বীকার করে রোজিনার বক্তব্যের ভিডিও ফুটেজ আদালতে দাখিলের আবেদন করেন। তাকে জামিন দিলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বলেও মন্তব্য তার। আদালতকে বলেছি, এই মামলাটি যেহেতু একেবারেই তদন্তের ইনিশিয়াল স্টেজে, এই সময়ে যদি জামিন প্রদান করা হয় তাহলে মামলার এই তদন্ত বিঘ্নিত হবে। সারাদিন প্রতীক্ষার পরও দিন শেষে জামিনের আদেশ না পেয়ে হতাশ তার পরিবারের সদস্যরা। ভাই হিসাবে আমার অবশ্যই পীড়াদায়ক, আমার জন্য অবশ্যই পীড়াদায়ক। তারপর বিজ্ঞ আদালত মনে করেছেন, এখন আদালতের বিষয়ে বলার এখতিয়ার তো আমার নাই। যদি একজন ভাইয়ের দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে আমি আশা ছিলাম যে আমি আজকে জামিনটা পেয়ে যাব। সোমবার পেশাগত দায়িত্ব পালনের সময় রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটক করা হয়। পরে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয় শাহবাগ থানায়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্কুল খোলার সব প্রস্তুতি নিয়ে রাখছে শিক্ষা মন্ত্রণালয়। সংক্রমণ কমলে প্রথমে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য স্কুল খোলা যায় কিনা তা নিয়ে ভাবছে সরকার। শিক্ষকদের টিকা দেওয়ার কাজ প্রায় শেষ বলেও দাবি করেছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে গত 17 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। 23 মে থেকে স্কুল খোলার সিদ্ধান্ত থাকলেও তা সম্ভব হয়নি। এখন ছুটি বাড়ানো হয়েছে 29 মে পর্যন্ত। করোনা সংক্রমণের হার কমলে স্কুল খোলার সিদ্ধান্ত নিতে পারে, তবে সেক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এরই মধ্যে সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে কিভাবে শ্রেণী কার্যক্রম পরিচালিত হবে সে বিষয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। আমরাও মনে করছি যে আমাদের শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়া উচিত। সেজন্য আমাদের যে গাইডলাইনটি আছে সেই গাইডলাইনটি অনুসরণ করেই সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমরা আসলে এটি অর্থাৎ রিওপেনিংয়ের কথা আমরা যেটা বলছি শিক্ষা প্রতিষ্ঠান, সেটি আমরা করব। বেশিরভাগ শিক্ষককেই করোনার টিকা দেয়া হয়েছে বলে দাবি করছে মন্ত্রণালয়। শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যে কিন্তু শিক্ষকদের ভ্যাকসিনেশনের কাজটি অনেক ক্ষেত্রে মানে আমাদের তো অনেক ক্যাটাগরি শিক্ষক আছে, সেটা কিন্তু শেষ হয়েছে। আমাদের বিশেষ করে যারা সরকারি আছেন অথবা এমপিভুক্ত শিক্ষক আছেন বা বিভিন্ন পর্যায়ে যারা আছেন তাদের কিন্তু ভ্যাকসিনেশনের কাজটি করা হয়েছে। গবেষকরা বলছেন, নিরাপদ দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানতে পারলে করোনা সংক্রমণ কমবে। সেক্ষেত্রে খুলে দেয়া যেতে পারে স্কুল। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং অন্য কোনো উপায়ে সামাজিক দূরত্ব বজায় রেখে যদি খোলা যেত তাহলে কিন্তু ভালো হতো। এবার মানে আপনার টেস্ট বেসিসে করে দেখতে পারেন যে কি হচ্ছে।
স্কুলগুলোকে স্বাস্থ্যবিধি মেনে খোলার প্রস্তুতি নিতে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কক্সবাজারের টেকনাফে কঠোর লকডাউন দিয়েছে উপজেলা প্রশাসন। কঠোরভাবে বাস্তবায়ন হবে 21শে মে সকাল থেকে 30শে মে পর্যন্ত। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, কক্সবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুসারে টেকনাফে 10 দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণ বৃদ্ধি এবং রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় এই উপজেলায় 21শে মে সকাল থেকে কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে উপজেলায় মাইকিংও করা হয়। লকডাউনে টেকনাফ উপজেলা থেকে কোনো ব্যক্তি বাইরে এবং বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে পারবে না। ওষুধের দোকান, হাটবাজার ও দোকানপাট খোলা থাকবে বিকেল 5টা পর্যন্ত। করোনার কারণে সমাজের প্রতিটি মানুষ ভুগছে নানা সমস্যায়। জীবনমান স্বাভাবিক রাখতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে আয়োজিত স্বাধীনতা পুরস্কার 2021 প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এর আগে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 9 বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে তুলে দেন এই পদক। স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। 1977 সাল থেকে প্রতি বছর এই স্বাধীনতা পদক প্রদান করা হচ্ছে। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। চলতি বছর জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 9 জন বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে দেয়া হয় এই সম্মানজনক পদক। নিজের হাতে তুলে না দিতে পারি। গণভবনে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে পদক তুলে দেওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে সমাজের প্রতিটি মানুষ ভুগছে নানা সমস্যায়। জীবনমান স্বাভাবিক রাখতে সরকার চেষ্টা করছে। করোনা ভাইরাস মহামারী আকারে সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে, যার ফলে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা ব্যাহত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রেই মানুষ কিছু কিছু সমস্যায় ভুগছে। আমাদের আর্থসামাজিক উন্নয়নের কাজটা যাতে অব্যাহত থাকে তার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। দেশের উন্নয়নে কাজ শুরু করলেও 75-এর পর তা থেমে যায়। সে সময় বিদেশে থেকেও দেশ পুনর্গঠনের কাজ অব্যাহত রাখা হয় বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্ষমতায় আসার পর চেষ্টা ছিল বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলার। মাথা উঁচু করে বাঁচতে পারে, সেটাই সবসময় আমরা চাই। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমরা যতদূর এগোতে পেরেছি 50 বছর পূর্তিতে, আমি বলবো যে উন্নয়নশীল দেশ হিসেবে যে অর্জনটুকু আমরা করতে পেরেছি সেটুকু ধরে রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই। এবার পদক পেলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে মরহুম AKM বজলুর রহমান, শহীদ আহসানুল্লাহ মাস্টার, মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ, মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু। বিজ্ঞান ও প্রযুক্তিতে ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী, সাহিত্যে মহাদেব সাহা, সংস্কৃতিতে আতাউর রহমান গাজী মাজহারুল আনোয়ার, সমাজসেবায় অধ্যাপক ডাক্তার M আমজাদ হোসেন এবং গবেষণা ও প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিকদের স্বার্থ বিরোধী কোনো কিছুই করবে না সরকার। শেখ হাসিনা সরকার সাংবাদিক বান্ধব সরকার বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার বিকেলে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। শেখ হাসিনা সরকার সাংবাদিক বান্ধব সরকার। গণমাধ্যমে যে কোনো বিষয়ে দেশরত্ন শেখ হাসিনা অত্যন্ত সহানুভূতিশীল এবং সংবেদনশীল। সাংবাদিকদের স্বার্থবিরোধী কিছু করতে পারে না এই সরকার। আমি সাংবাদিক বন্ধুদের কঠোর লকডাউনে ট্রেন চলাচল বন্ধ থাকায় রেল স্টেশনকে ঘিরে খেটে খাওয়া কয়েক হাজার দিনমজুর পড়েছেন বিপাকে। কাজ না থাকায় অলস সময় কাটছে তাদের। দিন গুনছেন লকডাউন খোলার অপেক্ষায়। এসব খেটে খাওয়া মানুষজন এখনও পায়নি সরকারি সহায়তা। আনোয়ার হোসেন দীর্ঘ 42 বছর ধরে কমলাপুর রেল স্টেশনে করছেন কুলির কাজ। পরিবারের 4 সদস্যকে নিয়ে ভাড়া থাকেন রাজধানীর মুগদায়। লকডাউনের কারণে ট্রেনে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে 1.5 মাসেরও বেশি সময়। কাজ না থাকায় তাই তো পরিবার নিয়ে পড়েছেন বিপাকে। বাসায় যায় মুখ দেখানো চলে না আমাদেরকে, তার বাদেও যাই কি করব, বাল বাচ্চা আছে, তাদের মুখের দিকে তাকায় যাইতে হয়। আমাদের কষ্ট বলার মতন লোক নাই আর কি, এইটাই আর কি বললাম। কেউ জিজ্ঞাসা করেনি কখনো আমাদের। তার মতো সারা দেশের প্রায় 350টি রেল স্টেশনে এরকম কর্মী আছেন কয়েক হাজার।
আয় রোজগার বন্ধ থাকায় বেশিরভাগেরই একই অবস্থা। মানবেতর জীবন পার করছেন এ খাত সংশ্লিষ্ট শ্রমিকরা। রেল আসলে পরে আমরা যাইতাম, এখানে মালটা মানালে যেতাম, কেউ 100 দিত, কেউ 50 দিত, যে যা দিতে পারি এগুলো নিয়ে আমরা ডাল ভাত নিয়ে বউপলা নিয়ে চলতাম পারি। এখন তো এগুলো বন্ধ, আমরা চলতেও পারি না, খুব অভাবে আছি আমরা। এখন তো মাল মূল্য আসে না, খুব কম, এবং দোকানপাট বন্ধ ছিল, করোনার ধরনের মাল কম আছে, আমাদের ইনকাম কমে গেছে। দীর্ঘদিন বন্ধ, কাজ কামের বন্ধ, এই বই আসা লইছে। রেলের নিবন্ধিত শ্রমিক ছাড়া অন্যদের সহায়তার কোনো সুযোগ নেই মন্ত্রণালয়ের। তবে মালবাহী ট্রেনে পণ্য পরিবহন বাড়ায় সংকট কেটে আসবে বলে আশা রেলমন্ত্রীর। মালামাল পরিবহনের জন্য যেটা কুলি যারা সাধারণত মালামাল পরিবহন উঠানামা করার জন্য, যেহেতু আমাদের মালামাল পরিবহন স্বাভাবিক অবস্থায় আছে, যেগুলো প্রয়োজন, কাজে সেখানে তো তারা সেই আর্নিং তাদের হওয়ার যেটা সেটা তা পাই। রেজিস্টার্ড যে সমস্ত কুলি আছে এরা, আর যেগুলো আমরা প্যাসেঞ্জারদের যে ক্যারি করে বা এটার জন্য তাদেরকে এনগেজ কাউকে করা হয়নি। লকডাউন পরিস্থিতিতে সহায়তার দাবি জানিয়েছেন রেলের উপর নির্ভরশীল খেটে খাওয়া শ্রমিকরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুর সদরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের টিআর ও কাবিটা প্রকল্পের অর্থ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্দেশনা অনুযায়ী ওই দুই প্রকল্পের মোট বরাদ্দের 50% অর্থ দিয়ে সোলার প্যানেল কেনা হলেও তা বিতরণের নিয়ম মানা হয়নি। গরিব আর সুবিধা বঞ্চিতদের পরিবর্তে সোলার প্যানেল পেয়েছেন সচ্ছল ব্যক্তি, এমনকি স্থানীয় জনপ্রতিনিধিরাও। জামালপুর জেলার নাওভাঙ্গার চর, ব্রহ্মপুত্র নদীর কোল ঘেঁষে একটি গ্রাম। সদর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত গ্রামটি সরকার ঘোষিত শতভাগ বিদ্যুতায়িত এলাকা। তবে এরপরও নিজ খরচে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ নিতে হয়েছে এই গ্রামের বাসিন্দাদের। বিদ্যুৎ আমরা সরকার সুবিধা মতো করে দেয় নাই, আমরা ওই টাউন থেকে টেনে নিয়ে আসি, নিজেরাই টাকা দিয়ে কারেন্ট নিয়ে আসি। অথচ এসব সুবিধা বঞ্চিত আর অসহায় মানুষের জন্য প্রতি বছর কোটি কোটি টাকার সোলার প্যানেল বিনামূল্যে বিতরণ করছে সরকার। যদিও বেশিরভাগ ক্ষেত্রে স্থানীয় প্রভাবশালীরাই পেয়েছেন এসব সোলার প্যানেল। জামালপুর সদর পৌরসভার আমলাপাড়ার এই নিজস্ব অট্টালিকায় বাস করেন মুনিরা বেগম। 2018-19 অর্থ বছরের টিআর প্রকল্পের মাধ্যমে তিনি 2টি সোলার বরাদ্দ পেয়েছেন। টোটাল কয়টা পেয়েছেন? 2টা পেয়েছি, একটা আছে বাসায় আর একটা আমার ইয়েতে দিচ্ছে, অফিসে দিচ্ছে। আর নেত্রী হিসেবে আমরা একটা 2টা তো পাই। মুনিরা বেগমের সাথে আরো কয়েকজন নেতাকর্মী এই বরাদ্দ পেয়েছেন। সোলার পেয়েছেন? হ্যাঁ পাইছি। কয়টা? আমরা এমপি সাহেবের বলছিলাম এইবার সোলার আসলে একটা করে সোলার আমাদের দিবেন, এটা আমাদের দাবি থাকতেই পারে, উনি ওই হিসেবে দিচ্ছে। জামালপুর সদর পৌরসভার বাইরের এলাকাতেও রয়েছে এমন অনিয়ম। স্থানীয় চেয়ারম্যান মেম্বাররা নিজেরা এসব সোলার ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। শুধু বাসাবাড়ির সোলার নয়, রাস্তায় ব্যবহারের সোলারেও ক্ষেত্রে রয়েছে নানান অনিয়ম। তালিকায় থাকার পরও অনেক জায়গায় চোখে পড়েনি কোনো সোলার। এসব সোলারের মান নিয়েও আছে নানান অভিযোগ। সদর উপজেলা থেকে অদ্যাবধি আমাদের কাছে কেউ কোনো কমপ্লেন যেহেতু করে নাই যে সোলার স্ট্রিট নষ্ট হয়ে গেছে, এটা মেরামত করা প্রয়োজন। আমরাও সোলার যে মানে যারা এখানকার এজেন্ট হিসেবে কাজ করেছে তাদেরকে সেরকমভাবে জানাতে পারি না। 2014-15 অর্থ বছর থেকে প্রতি বছরই সোলার প্যানেল বিতরণ করছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। তবে মাঠ পর্যায়ে এর বাস্তবায়নের দায়িত্ব রয়েছে রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান ইটকল। এনামুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান দেখুন আজ রাত 9:30টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। শনিবার নাগাদ বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, আর সেটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। সেটি হলে এর নাম হবে ইয়াস। সাগরের আবহাওয়া, তাপমাত্রা দেখে এই ধারণা আবহাওয়া অফিসের। এক বছরেও আমপানের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি উপকূলের বাসিন্দারা। 2020-এর 20 মে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় সাতক্ষীরার উপকূলীয় এলাকা। সে ঝড়ের 1 বছর পূর্ণ হওয়ার দিন আরেকটি ঘূর্ণিঝড়ের শঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে উত্তর আন্দামান সাগর ও এর পাশের পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় শনিবার নাগাদ একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, আর সেটি নিতে পারে ঘূর্ণিঝড়ের চেহারা। বর্তমান আবহাওয়া পর্যবেক্ষণ অনুযায়ী আগামী 22 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 26 মে সকাল নাগাদ ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা উপকূল অতিক্রম করতে পারে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী এবং গাণিতিক আবহাওয়া পূর্বাভাস পদ্ধতির
বিষয়গুলো যদি বিবেচনায় আমরা নেই তাহলে দেখা যাচ্ছে এটি আগামী ২৬ তারিখ নাগাদ এটি ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশ উপকূল এলাকায় পৌঁছার একটা সম্ভাবনা রয়েছে। গত এক বছরে বঙ্গোপসাগর উপকূলে কোনো ঝড় না হওয়ায় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রবল, আর সেটি হলে এর নাম হবে ইয়াস। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের পর আবারও বাড়ল ভোজ্য তেলের দাম। সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি মণ সয়াবিন তেলের দাম বেড়েছে ৩৫০ টাকারও বেশি। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণেই মূলত দেশের বাজারেও দাম বাড়ছে। বর্তমানে বিশ্ববাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেল বিক্রি হচ্ছে $১,৪৮০, যা এ যাবৎকালে সর্বোচ্চ। এদিকে পাইকারি দামের প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ব্র্যান্ড ভেদে ১ লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রায় ১৪০ টাকায়। তেল কিনতে বাড়তি দাম গুনতে ভোগান্তিতে পড়ছেন ভোক্তারা। গোবিন্দভোগের পর আজ থেকে হিমসাগর রপ্তানি শুরু হচ্ছে বিদেশে। করোনার কারণে বন্ধ থাকার পর এবার ষষ্ঠবারের মতো বিদেশে রপ্তানি হচ্ছে সাতক্ষীরার আম। তবে দামে খুশি নন আম চাষিরা। এ নিয়ে আরও জানাতে বা সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল কাশেম। কাশেম, ঠিক কী পরিমাণে আম এবার বাইরে রপ্তানি হচ্ছে এবং চাষিরা দাম নিয়ে একটি অসন্তোষের কথা বলছিলেন, মূলত কত টাকার ঘাটতি রয়েছে সেখানে? আপনি জানেন যে গত বছর করোনার কারণে বিদেশে আমদানি হয়নি, এবার আবার শুরু হয়েছে। গোবিন্দভোগ জার্মানিতে পরীক্ষামূলকভাবে রপ্তানি হয়েছে। এর আগে কখনোই গোবিন্দভোগ আম কিন্তু বিদেশে যায়নি। এবার আসলে গোবিন্দভোগ আম জার্মানিতে পরীক্ষামূলক গেছে। আর আজকে হিমসাগর আম আসলে বাহরাইন সহ বিদেশের যে বেশ কিছু ইউরোপের যে বাজার রয়েছে, ইউরোপের বাজার মূলত আসলে ল্যাংড়া এবং আম্রপালি। তো পরীক্ষামূলকভাবে গোবিন্দভোগ গেছে, আজকে যাবে হিমসাগর। এই আমের মূলত ৫০০ মেট্রিক টন আম সাতক্ষীরা থেকে এবার রপ্তানি হওয়ার জানিয়েছে। তবে দাম নিয়ে যেটা আপনি বলছিলেন, আসলে গ্যাপটা হচ্ছে যেহেতু যে সমস্ত আমগুলো বিদেশে এগুলো নিবিড় পরিচর্যায় চাষিরা কিন্তু সারা বছর ধরে পরিচর্যা করে এই আমগুলোকে সতেজ, তারপরে দাগমুক্ত এইভাবে তৈরি করে। সেই কারণে তারা প্রত্যাশা করেন যে প্রতি মনের মূল্য ন্যূনতম ৩,০০০ টাকা হবে। অথচ যারা বায়ার, যারা কিনে কৃষি রপ্তানি করেন, তারা তাদেরকে দাম দিচ্ছেন, যেমন গোবিন্দভোগ দাম দিচ্ছিলেন ২৬০০ টাকা। চাষিদের প্রত্যাশা ছিল যে তারা ৩,০০০ টাকা। এছাড়া আজকে যে হিমসাগর, আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে এই হিমসাগর বিদেশে যে হিমসাগর যাবে, এগুলোর দাম আসলে বায়াররা তাদেরকে দিবে ২৩ থেকে ২৪০০ টাকা। এখানেও কিন্তু চাষিদের প্রত্যাশা হচ্ছে ৩,০০০। আমি এই বিষয়ে সুলতানপুর বড় বাজারের সাধারণ যে সমস্ত আম ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখন বাজারে আসলে গোবিন্দভোগ আর পাওয়া যাচ্ছে না, গোপালভোগ কিছু কিছু পাওয়া যাচ্ছে, যেগুলো দাম হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা। এছাড়া যে হিমসাগর এবং ল্যাংড়া বাজারে শুরু করেছে, এগুলোর দাম হচ্ছে ২০০০ থেকে ২২০০ টাকা। এখন বিশেষ করে ব্যবসায়ীরা বলছেন যে এবছর আসলে সাতক্ষীরাতে সপ্তাহ প্রচন্ড রকমে ছিল, সে কারণে অধিকাংশ আম কিন্তু ছোট ছিল। এই ছোট ছোট আম বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৪০০ টাকা। আপনি জানেন যে সাতক্ষীরার আবহাওয়া এবং মাটি আসলে অনুকূলে থাকায় আমের ফলন ভালো হয় এবং মাটির গুণে আমের স্বাদও ভালো হয়। সে কারণে এই সাতক্ষীরার আমের কিন্তু দেশে বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। সেই কারণে সাতক্ষীরা চাষিরা কিন্তু বাণিজ্যিক ভাবে যে সমস্ত জমিতে আমরা আগে লক্ষ্য করতাম যে ধান, পাট সহ অন্যান্য ফসল হতো, সে সমস্ত জমিতে কিন্তু তারা বাণিজ্যিক ভাবে আম চাষ করছে। সাতক্ষীরা থেকে আমের রপ্তানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী। লক্ষ্মীপুরে হতদরিদ্র একই পরিবারের ৬ জনই দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় কাজকর্ম করতে পারছে না পরিবারটি। বর্তমানে মানবেতর জীবন কাটাচ্ছে তারা। তাদের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ ইসমাইল হোসেন, তার পরিবারের আরও ৫ জন জন্মগতভাবেই দৃষ্টি প্রতিবন্ধী। অন্যের উপর নির্ভর করে কখনো একবেলা আবার কখনো না খেয়ে উপোস থাকতে হচ্ছে ওই পরিবারের সদস্যদের। কেবল ইসমাইল হোসেনের বড় ছেলে দৃষ্টি প্রতিবন্ধী রহমতুল্লাহ গান গেয়ে কিছু টাকা আয় করেন, যা সামান্যই। দুঃখ ভরা জীবন দিয়া পাঠাইলা সংসারে, সুখের যে নিষেধ করলা,
যেন না আসে দুয়ারে। সপ্তাহ সপ্তাহ আমরা মসজিদে যাই, যদি মিলে আল্লাহ মিলাইলে, খাওয়া না হলে আলহামদুলিল্লাহ আমাদের খেয়ে না খেয়ে দিন কাটতে হয়। প্রতিবন্ধী এই পরিবারের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। সমাজের বিত্তবানদেরকে বলবো যেন ওনাদের মাঝে এগিয়ে আসে। তাদের পাশে আসলে আমাদের উচিত সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। দৃষ্টি প্রতিবন্ধী পরিবারটিকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছি তাদের জন্য এই টাকা দিয়ে একটি মুদির দোকান তৈরি করে দিবে। যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে যে ঘরগুলো নির্মাণ করা হচ্ছে, সেখানেও যদি তাদেরকেও যেতে চায়, মানে তাদের বাড়ির কাছাকাছি যদি কোনো জায়গা আমরা পাই, সেখানে একটি ঘর তাদেরকে আমরা নির্মাণ করে দেব। এছাড়া সরকারি সব সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রচণ্ড তাপদাহে অস্থির প্রকৃতি। তীব্র গরমে ঠান্ডা বাতাস পেতে বাংলার ঐতিহ্যবাহী তালপাতার পাখার জুড়ি নেই। তবে সময়ের সাথে গুরুত্ব হারাচ্ছে তালপাতার পাখা। একই সাথে বাড়ছে এর কারিগরদের দুর্ভোগ। অনেকেই বাধ্য হয়ে ছেড়ে দিয়েছেন এই পেশা। যারা এখনও তালপাখা তৈরি করছেন তারা কাটাচ্ছেন মানবেতর জীবন। যশোরের বসুন্দিয়ার বাদ্যকর পাড়ার মজিদা খাতুন সন্তানসহ 6 জনের সংসার তার। বছরে 3 মাস পরিবারের প্রায় সবাই মিলে তৈরি করেন তালপাতার পাখা। পরিবারের অন্যতম আয়ের উৎস এই পাখা বিক্রি। আমাকে স্বামী আসছে কাইটে নিয়ে আসে, আর আমরা আসছে বান্ধা করি, বান্ধা টান্ধা করে শাসে শুষে কায়দা করে ঝুলে যাতাইয়ে বান্ধে আমার স্বামীকে দিই, তারা বিক্রি করে নিয়ে আসে। কয়েক বছর আগেও এখানকার 2 শতাধিক পরিবার তালপাতার পাখা তৈরির সাথে যুক্ত ছিল। তবে ধীরে ধীরে কমছে এ সংখ্যা। বর্তমানে তালপাতার পাখা তৈরি করে সংসার চালায় গ্রামের 1/2 শতাধিক পরিবার। কারিগররা বলছেন, একদিকে যেমন এই পাখার চাহিদা কমছে, অন্যদিকে তেমনি তালগাছের সংখ্যা কমতে থাকায় কঠিন হয়ে পড়েছে তালপাতা জোগাড় করাও। কমতে শুরু করেছে এ পাখার দামও। পাতা পাওয়া যায় না, অনেক দাম দিয়ে কিনে আনতে হয়, দূর থেকে আনতে হয়, ধারে পাশে পাওয়া যায় না, এতে অনেক কষ্ট। এর জন্য অনেক লোকেই ছেড়ে দিয়েছে। আগে পাখাগুলো ভালো চলতো, বিক্রি হতো, পয়সা কম হতো, আর এখন দাম বেশি। বিভিন্ন জিনিসের জন্য পাখাগুলো তৈরি হয় না, কারেন্টের জন্য। বংশ পরম্পরায় তালপাতার পাখা তৈরি ও বিক্রির সাথে জড়িতদের বেশিরভাগেরই নেই প্রাতিষ্ঠানিক নিবন্ধন। ক্ষুদ্র ঋণ বা অন্য সহায়তা পেতে ট্রেড লাইসেন্স জমা দিয়ে প্রাতিষ্ঠানিক নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে বিসিক। তারা ট্রেড লাইসেন্স নিয়ে আসবে, ফটোকপি এবং আরও আনুষঙ্গিক যে কাগজপত্রগুলো তারা আনতে পারে, তাহলে তাদেরকে আমরা আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে আমরা তাদেরকে নিবন্ধনটা দিয়ে দিতে পারবো। এবং এরপরে যেটা থাকে, যদি আর্থিক সহায়তার ব্যাপারে তারা আমাদের কাছে আর্থিক সহায়তা চায়, তাহলে আমাদের বিভিন্ন ব্যাংক, যেমন কর্মসংস্থান ব্যাংক এবং অন্যান্য ব্যাংক আছে, ব্যাংকের সাথে কমিউনিকেট করিয়ে আমরা দিতে পারি। বর্তমানে যশোরের বাজারে প্রকারভেদে একটি তালের পাখা বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ। নির্জনতার এই সুযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আস্তানা গেড়েছে স্তন্যপায়ী বাদুড়। কলাভবনের পাশে 3টি গাছে ঝাঁক ধরে ঝুলছে এই প্রাণী। গবেষকেরা বলছেন, কোলাহলমুক্ত ক্যাম্পাস আর পর্যাপ্ত খাবারের যোগান পেয়ে বেড়েছে আনাগোনা। প্রাকৃতিক বনায়নে ভূমিকা রাখে বাদুড়, তাই এরা পরিবেশের জন্য আশীর্বাদ। লকডাউনে বিশ্ববিদ্যালয় বন্ধ, নেই কোলাহল। নির্জনতা পেয়ে কলাভবনের পাশের 3টি গাছে আবাস গড়েছে কলা বাদুড়ের দল। তাই এই জায়গাটা পরিচিতি পেয়েছে বাদুড় তলা নামে। নিশাচর এই প্রাণী ভোর থেকে আশ্রয় ফিরতে থাকে। কৃষ্ণচূড়া, গগন শিরীষের পাশের মহুয়া গাছের ফলই এদের একমাত্র খাবার। সহজে খাদ্যের যোগান হয় বলে কলাবাদুড়ের কলোনি গড়ে উঠেছে এই তল্লাটে। খাদ্য যোগান দাতা যে সকল বৃক্ষ, সেগুলো যদি আপনার পরিবেশে লাগিয়ে রাখেন, তাহলে এদের উপর নির্ভরশীল যে সকল পশু পাখি আছে তারা সেখানে আসবে, তারা বাসা বাঁধবে, তারা খাবে, তাদের বংশ বিস্তার করবে। বাদুড়ের কান ভীষণ প্রখর, চলার সময় মুখ দিয়ে প্রায় 20 কিলোহার্জ তরঙ্গের শব্দ তৈরি করে। এভাবে পোকামাকড় ও ভিন্ন প্রাণীর অবস্থান বুঝতে পারে এই প্রাণী। উদ্ভিদের পরাগায়ন, কীটপতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য ঠিক রাখে। সেই সাথে ফলের বীজ স্থানান্তরে বড় ভূমিকা রাখে বাদুড়। ফলটা যেখানে খায় সেখানেই শুধু থাকে না, সে খেতে খেতে আরেক জায়গাও ফেলে, এবং তার বীজটার মাধ্যমেও যে বীজগুলো বের হয় সেই বীজগুলো দিয়ে ন্যাচারাল প্লান্টেশন হয়। সুতরাং আমরা এদেরকে সিড ডিসপার্সাল অ্যানিমেল হিসেবে আমরা চিন্তা করি।
গবেষকেরা বলছেন দেশে প্রায় ২৪ প্রজাতির বাদুড় আছে, যারা সবাই পরিবেশ ও মানুষের জন্য উপকারী। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১১ দিনের হামলার পর এই ঘোষণা দিল ইসরায়েলের নিরাপত্তা পরিষদ। মিশরের মধ্যস্থতায় এই সিদ্ধান্তে আসে ইসরায়েল ও হামাস। সকাল থেকেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবে দাবি করেছে হামাস। যুদ্ধবিরতি কার্যকরের পরই গাজায় সড়কে জড়ো হয়ে উল্লাস করে ফিলিস্তিনিরা। বৃহস্পতিবারও গাজায় ১০০ দফা বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টা ইসরায়েলে রকেট হামলা করে হামাসও। যুদ্ধবিরতির প্রচেষ্টায় মার্কিন কূটনীতিকের প্রশংসা করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এখন পর্যন্ত ইসরায়েলি বোমায় ৬৫ শিশুসহ ২৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ২ শিশু, ১২ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। এদিকে ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনিদের পাশে থাকার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। এই সংকট সমাধানে বিশ্ব নেতাদের সমর্থনের বিকল্প দেখেন না তিনি। বৃহস্পতিবার দুপুরে দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন রাষ্ট্রদূত ইউসুফ। ১০ মে জেরুজালেমের আল আকসা মসজিদে জুমাতুল বিদার নামাজ আদায়কে কেন্দ্র করে ফিলিস্তিনিদের উপর চড়া হয় ইসরায়েলি বাহিনী। এর জের ধরে হামাস রকেট ছুড়লে জবাবে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ১১ দিন ধরে চলা সংঘাতে নিহত ২৩০-এর বেশি ফিলিস্তিনি। এ অবস্থায় নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য সরকার সহ সাধারণ নাগরিকেরাও সহায়তা দিচ্ছেন ঢাকার ফিলিস্তিনি দূতাবাসে। এ উদ্যোগে কৃতজ্ঞতা জানান বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত। নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পাশে থাকার জন্য বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। বাংলাদেশিরা শুরু থেকেই ফিলিস্তিনিদের সব সংকটে পাশে দাঁড়িয়েছে, যা সত্যি প্রশংসনীয়। ফিলিস্তিনিদের অধিকার আদায়ে বিশ্ব নেতাদের সমর্থন প্রয়োজন বলেও জানান রাষ্ট্রদূত ইউসুফ। এই যুদ্ধ ধর্মের নয়, ভূখণ্ড ও অধিকারের জন্য বলেও মনে করেন তিনি। পবিত্র শবে কদরের রাতে ফিলিস্তিনে হামলা চালিয়ে ইসরায়েল প্রমাণ করেছে ইসলামের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। এটি ইহুদি মুসলিম যুদ্ধ নয়, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ। ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে বিশ্ব নেতাদের সমর্থন চাই আমরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেন, ক্ষমতা ধরে রাখতেই ফিলিস্তিনিদের উপর হামলা চালানো হচ্ছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে গেল একদিনে করোনায় সর্বোচ্চ ৪,২০৯ জনের প্রাণহানি হয়েছে ভারতে। দেশটিতে ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ২,৫৯,০০০-এর বেশি রোগী। এ পরিস্থিতিতে সেখানকার প্রত্যন্ত অঞ্চলে বাড়ানো হয়েছে স্বাস্থ্যসেবা। গ্রামগুলোতে শুরু হয়েছে করোনা পরীক্ষা এবং টিকাদান। এদিকে বিশ্বে একদিনে মোট প্রাণহানি ১২,৮৭৮ জনের এবং শনাক্ত হয়েছে ৬,৪৪,০০০-এর বেশি রোগী। বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৩৪,৪৪,০০০ এবং আক্রান্ত ১৬,৫৮,০০,০০০-এর বেশি। এদিকে ব্রাজিলে রাশিয়ার স্পুতনিক ৫ টিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির বেসরকারি এক ফার্মাসিউটিক্যালস সংস্থার মতে আগামী কয়েক মাসের মধ্যেই ল্যাটিন আমেরিকায় রপ্তানি করা হবে কয়েক মিলিয়ন ডোজ। ব্রাজিলে করোনায় মোট প্রাণহানি ৪,৪৪,০০০-এর বেশি এবং আক্রান্ত ৮৩,৩৬৭ জন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ২ ওয়ানডের দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে ওয়ানডে না খেলা একজনই পেসার শরীফুল। আইপিএল ফেরত সাকিব মুস্তাফিজ আছেন দলে। দীর্ঘদিন নির্বাচকদের আস্থা পাওয়া নাজমুল শান্ত বাদ পড়েছেন। প্রাথমিক দলে থাকলেও মূল দল কিংবা ৪ জনের স্ট্যান্ড বাই তালিকায় জায়গা হয়নি ইমরুল কায়েসের। প্রস্তুতি ম্যাচে ৩ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সাকিব। অনেকটাই নিশ্চিত ছিল বিশ্বকাপের ব্যাটিং পজিশনে ফিরতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার। ৩ পরীক্ষা নিরীক্ষা শেষে স্কোয়াড থেকে ছিটকে গেছেন শান্ত। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে পুরোপুরি ব্যর্থ হওয়ার পরেও ঘরের মাঠে বড় কোনো পরিবর্তন আসবে না নিশ্চিত ছিল, হয়েছেও তেমনই। আমরা লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এখানে হোম সিরিজে যথেষ্ট ভালো খেলেছিলাম এবং 3-0 আমরা জিতেছিলাম। তো সেই ধারাবাহিকতা ওয়ানডেতে খুব একটা চেঞ্জ করিনি আমরা। তো
অলমোস্ট সবাই আছে। তো এক্সপিরিয়েন্সে আমরা আশা করি আমাদের সিলেকশন প্যানেল সবাই আমরা আশা করছি ইনশাআল্লাহ শ্রীলঙ্কার সাথে ওডিআই সিরিজটা আমরা ভালো ক্রিকেটটা খেলবো। অধিনায়ক তামিম পুরো শক্তির দল পাচ্ছেন এবার। লিটন, সাকিব, মুশফিক, মিঠুন, রিয়াদ ব্যাটিংয়ের দায়িত্ব নেবেন। স্পিন অলরাউন্ডার হিসেবে সাকিবের সাথে থাকছেন মিরাজ ও শেখ মেহেদী। আফিফ মোসাদ্দেকও আছেন। পেস অলরাউন্ডার ও পেস বোলিংয়ে থাকছেন সাইফুদ্দিন, সৌম্য, তাসকিন, মুস্তাফিজ ও শরীফুল। বেস্ট প্লেয়াররা টিমে থাকলে টিম সবসময় উজ্জীবিত থাকে এবং আমরা সবাইকে খুব ভালোভাবেই পাচ্ছি, ফিট আছে ইনশাআল্লাহ সবাই, এবং প্র্যাকটিস ম্যাচে সবাই খেলছে এবং আশা করছি এই স্ট্যান্ডার্ডটা থাকলে সবাই কনফিডেন্ট থাকলে ইনশাআল্লাহ ভালো একটা সিরিজ আশা করছি। রুবেল হাসান মাহমুদ ইনজুরিতে ছিটকে গেছেন। প্রাথমিক দলে থাকলেও স্বপ্ন পূরণ হয়নি ইমরুল কায়েসের। নাইম, তাইজুল, শহীদুল ও আমিনুলকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ঝুঁকির মাঝে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। সফলভাবে আসর শেষ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিসিবি ও সিসিডিএম। ক্লাব প্রতিনিধিদের সাথে সভা করেছে বিসিবি মেডিকেল টিম। টি-20 ফরম্যাটের লিগের জন্য হোটেল ও ম্যাচ ভেন্যুতে প্রতি দলের প্রতিনিধি হিসেবে থাকবে চিকিৎসক। ক্রিকেটার, কোচিং স্টাফ সহ 24 জনের সদস্য থাকবে এক একটি দলে। টিম হোটেলে 4টি করে দল থাকবে। একদিন পর 2টি করে ম্যাচ হবে বিকেএসপি ও মিরপুরে। ক্রিকেটার, কোচিং স্টাফদের করণীয় অনলাইন সভায় জানিয়ে দিয়েছে বিসিবি। সবকিছু বিবেচনায় রেখে সফল একটা আসর শেষ করতে আশাবাদী মেডিকেল টিমের প্রধান দেবাশিস চৌধুরী। টোটাল ব্যাপারটার যে একটা গাইডলাইন তৈরি করা হয়েছে, যেটা ক্লাবগুলির কাছে অলরেডি পাঠানো হয়েছে। তো মূলত খেলা শুরু হওয়ার আগে আমরা কয়েক দফা কোভিড টেস্ট করে খেলোয়াড়দেরকে আবাসিক হোটেলে তুলব, এবং গত বঙ্গবন্ধু কাপ এবং প্রেসিডেন্ট কাপের গত বছরে অনুষ্ঠিত এই খেলাগুলিতে আমরা যে ধরনের প্রোটোকল ফলো করেছি, অনেকটা একই ধরনের প্রোটোকল আমরা ফলো করার চেষ্টা করব। সুইজারল্যান্ডে দুর্দান্ত বাংলাদেশের আর্চাররা। বিশ্বকাপ স্টেজ 2 প্রতিযোগিতায় রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে রোমান সানা ও দিয়া সিদ্দিকি। ফাইনালে ওঠা লড়াইয়ে কানাডাকে 5-3 সেটে হারিয়েছে রোমান দিয়া জুটি। লুজানে দিনের শুরু থেকেই অপ্রতিরোধ্য বাংলাদেশ। রোমান দিয়া জুটির সামনে 5-1 সেটে উড়ে গেছে র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল জার্মানি। শক্তিশালী স্পেনও হেরেছে 5-4 সেটে। রোববার স্বর্ণের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। দেশের দ্রুততম মানব হয়েও টোকিও অলিম্পিকের জন্য মনোনীত হননি ইসমাইল হোসেন। বিষয়টি পুনঃমূল্যায়নের দাবি জানিয়েছেন তিনি। অতীতে অলিম্পিকের জন্য 100 মিটার স্প্রিন্টের সেরাকে বেছে নেওয়া হলেও এবার 400 মিটারের জহির রায়হানকে বেছে নেওয়া হয়েছে। ফেডারেশনের সাথে আলোচনা করে বিষয়টি সুরাহা করা হবে, আশ্বাস দিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। বিশ্ব অ্যাথলেটিক্সে বাংলাদেশের নেই বলার মতো কোনো অবস্থান। ওয়াইল্ড কার্ডের মাধ্যমে হয় অলিম্পিক অংশগ্রহণ। এবার সেটা নিয়েই বিতর্কের মুখে পড়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন। গতির ঝড় তোলা 100 মিটার স্প্রিন্ট থেকেই বরাবর বেছে নেওয়া হয়েছে। এবার সেটা বদলে যাওয়াতেই হয়েছে সংকট। সবশেষ বাংলাদেশ গেমসে 10.50 সেকেন্ডে শ্রেষ্ঠত্ব নিয়ে টোকিও যাত্রার আশায় বুক বেঁধেছিলেন ইসমাইল, কিন্তু শেষ মুহূর্তে হলো স্বপ্নভঙ্গ। ইসমাইল নন, অলিম্পিকের জন্য 400 মিটারের সেরা জহির রায়হানকে বেছে নেয় ফেডারেশন। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় নির্বাচন প্রক্রিয়া পুনঃমূল্যায়নের দাবি দেশের দ্রুততম মানবের। এইটা কিভাবে সিলেকশন হয় তা আমি জানি না। তা আশা করব যে আমি অলিম্পিকের মাধ্যমে এটা পূর্ণ বিবেচনায় আনার জন্য আমি অ্যাপ্লিকেশন করছি, যে এটা যদি আবার পূর্ণ বিবেচনায় এনে আমাকে সুযোগ দেওয়া হয় তাহলে আমি মনে করব যে সঠিক ডিসিশন হবে। অলিম্পিকে যাবার জন্য যে শর্ত সেটা কি পূরণ করেছেন জহির রায়হান? সবশেষ বাংলাদেশ গেমসে অংশ নেননি। 2020 সালে তার পারফরমেন্স বিবেচনায় নিয়ে নেওয়া হয়েছে সিদ্ধান্ত। বর্তমানে রায়হানের পারফরমেন্স এবং ফিটনেস কোন পর্যায়ে আছে সেটা যাচাই করার আশ্বাস মিলেছে। এটা তো অ্যাথলেটিক ফেডারেশন বলতে পারবে যে তারা যে পাঠিয়েছে তার কি ভিত্তিতে, তাদের একটা ভিত্তি অবশ্যই আছে। হয়তো জহির রায়হানের যে নাম পাঠিয়েছে 200 মিটার স্প্রিন্টে এখন পর্যন্ত তার টাইমই বেস্ট, কিন্তু এটা হলো 2020 সালের, কারণ গত নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে সে 6 ছিল, সে অংশগ্রহণ করতে পারেনি।
ওয়াইল্ড কার্ড ইস্যুতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ফেডারেশন। তবে নির্বাচন কমিটির সাথে নতুনভাবে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে সাম্প্রতিক বিতর্কে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রাম, সিলেট ও বরিশালে করোনা টিকার সংকট, দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায় প্রথম ডোজের গ্রহীতারা। মজুদ টিকায় চলবে 7 থেকে 10 দিন। দিল্লির কাছে 15 লাখ ডোজ উপহার হিসেবে চেয়েছে ঢাকা। এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য স্কুল খোলার কথা ভাবছে সরকার। শিক্ষকদের টিকা দেয়া প্রায় শেষ বলছে শিক্ষা মন্ত্রণালয়। এবং টানা 11 দিনের হামলার পর মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েল ও হামাসের, স্বাগত জানালেন জো বাইডেন। স্টিকি থিনার, কাঠ, গাড়ি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। এই ছিল সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।